নিজের ভাবনায় নিজেই অবাক হয় আগুন। কী সব ভাবছে সে? পুরনো আগের দিনের কথা কি এ যুগে মানায়? তাছাড়া সে রাত বিরাতে নতুন বউ রেখে বাইরে বাইরে ঘুরবে আর বাচ্চা মিলিয়ে তার জন্য রাত জেগে বসে থাকবে? হাস্যকর। নিজের ভাবনার প্রতি বিরক্ত লাগছে আগুনের। আগুন এসে মায়ের পাশের চেয়ারটায় বসে পড়ে। খাবার খেয়ে রুমে চলে আসে। এখন সে ঘুমোবে না, তার দেরি করে ঘুমানোর অভ্যাস আছে। দরজা আটকে বিছানার এক পাশে বসে ল্যাপটপ অন করে কিছু দেখতে থাকে। অপর পাশে মোম শুয়ে আছে। আগুনের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার দিকে তাকাচ্ছে না। খোলা জানালার পর্দাগুলো বাতাসের প্রকোপে উড়ছে। ব্যালকনির দরজাটাও খোলা। বাহিরের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কেমন লাইটের মতো থোকা থোকা আলো ঝলমলিয়ে উঠছে। ল্যাপটপটাকে কোল থেকে সরিয়ে সাইডে রাখে। উঠে দাঁড়িয়ে ব্যালকনিতে চলে যায়। হঠাৎ এত বাতাস শুরু হলো কেন? বৃষ্টি আসবে কি? আসলেও মন্দ হয় না। কয়েকদিন যাবৎ ভ্যাপসা গরম পড়েছে, তবে বিকেলের দিকে তো আকাশ বেশ স্বচ্ছ ছিল। বৃষ্টি আসতে পারে এমন কোনো ইঙ্গিত সে পায়নি। বাড়িতে আসার সময়ও কিছু সংখ্যক তারার দেখা মিলেছিল। ঠান্ডা বাতাসে আগুনের বেশ ভালো লাগছে, গাটা শীতল করে দিচ্ছে। বৃষ্টি আগুনের পছন্দ। ছোটবেলায় স্কুল থেকে আসার সময় বাড়ির গাড়ি থাকা সত্ত্বেও ভিজে ভিজে বাড়ি ফিরেছে সে। এতে অবশ্য মায়ের বকুনিও খেতে হয়েছে। বাতাসের তাণ্ডবের সাথে আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গিয়েছে। মেঘ ডাকছে তার নিঃশব্দে গুরুম গুরুম করে। মেঘের আওয়াজ কানে আসতেই ঘুম ছুটে গেল মোমের। লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে বাইরে বিদ্যুৎ চমকানো মেঘের আওয়াজে বুঝতে পারল সে নিশ্চয়ই বৃষ্টি আসবে। আসুক বৃষ্টি, কোনো সমস্যা নেই। কথা হলো বজ্রধ্বনির শব্দ মোম ভয় পাচ্ছে। গ্রামে থাকতে বৃষ্টির সময় এমন বজ্রধ্বনি হলে সে মাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকতো। মোমের ছোট্ট বোন মুনিয়া আবার এসবে ভয় পায় না। সাহসী রমণী, বিচ্ছু কি না। মোমের বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। এখন কি করবে সে? শুষ্ক ঢোক গিলছে বারবার। আর একটু হলে কেঁদে ফেলবে মেয়েটা। তখনই বারান্দায় নজর পড়ে। আগুন দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে আগুনের কাছে চলে যায়। পাশে দাঁড়িয়ে উকি দিয়ে আগুনের মুখভঙ্গি বোঝার চেষ্টা করে। কিছুই বুঝতে না পেরে চুপ করে আগুনের পেছনে দাঁড়িয়ে থাকে। আগুনের সম্পূর্ণ নজর ঘন কালো মেঘের আড়ালে ঢেকে থাকা আকাশ পানে। মোমের উপস্থিতি সে এখনো বুঝতে পারেনি। পুনরায় বিকট শব্দে মেঘের ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। মোম চোখ মুখ কুঁচকে আগুনের টি শার্টের পেছনের অংশ শক্ত করে ধরে। চমকে ওঠে আগুন। তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকায়। মোম তার শরীর ঘেঁষে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। ললাটে ভাঁজ পড়ল আগুনের। মোম তো ঘুমোচ্ছিল, উঠে এসেছে কেন? কিছু মনে পড়তেই ললাটের ভাঁজ প্রগাঢ় হলো। সহসা মোমের হাত টেনে পাশাপাশি দাঁড় করালো। প্রশ্ন ছুড়ল ভয়ে কাচুমাচু হয়ে থাকা সম্মুখের রমণীটির উদ্দেশ্যে। মোম মিনমিন করে বলল, জি, ভীষণ ভয় পাই। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো তোমার সাথে। আমি আছি তো। এই বাক্যটিতে মোম যতটা ভরসা পেয়েছে তার থেকেও বেশি তার মধ্যে থাকা এতক্ষণের ভয়টা কমে এসেছে। মোমের ঠোঁটে আপনা আপনি হাসির দেখা মেলে। আগুন তাকিয়ে রয় তার দিকে। কি মিষ্টি করে হাসি মিটিয়ে। আবারও উচ্চ আওয়াজে মেঘ ডেকে উঠল। মোম নেত্র দুটি খিচে বন্ধ করে আগুনের বুকের কাছে টি শার্ট খামচে ধরে। আগুন ভ্রু কুঁচকে মোমের খামচে ধরা হাতের দিকে তাকায়। শান্ত কণ্ঠে বলল, বেশি ভয় করছে? আমি কি তোমায় জড়িয়ে রাখবো নিজের সাথে? মোম কি বুঝতে পারল আগুনের কথা? আজও শুনতে পেয়েছে তার কথা? কি জানি। আকাশের বুক চিরে বৃষ্টি পড়ছে টাপুর টুপুর শব্দ করে। তবে আকাশ এখনো অন্ধকার হয়ে আছে। বৃষ্টির জন্য চারপাশে সবকিছু নির্জন মনে হচ্ছে। শীতল আবহাওয়ায় মৃদুমন্দ বাতাস বইছে। ঠান্ডা হাওয়ায় মোম কেঁপে কেঁপে উঠছে। আগুন খেয়াল করলেও মোম কাঁপছে। পিচ্ছি বইয়ের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে হাসে আগুন। বৃষ্টির সাথে জোরে জোরে বাস পড়ছে। এবার বড়সড় একটা বাস পড়তে মোম চোখ বন্ধ করা অবস্থায় ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, করছে। অনেক ভয় করছে। কথাটা বলেই আগুনের বুকে মাথা রেখে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরেছে। আগুন তার বলিষ্ঠ একটা হাত বাড়িয়ে মোমের ছোট্ট নরম শরীরটা নিজের সাথে আঁকড়ে ধরে।
আগুন খুব হালকাভাবেই ধরেছে, কিন্তু মোম নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে জড়সড় হয়ে জড়িয়ে ধরেছে তাকে। আগুনের বুকে কিছু একটা হচ্ছে টের পায় সে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছে না। জীবনে কখনো কোনো নারীর প্রতি আগ্রহ না থাকা আগুন বাচ্চা একটা মেয়ের সংস্পর্শে এসে তার কেমন অদ্ভুত ফিল হচ্ছে। আগুনের এই পিচ্ছি বউটা তার জীবনের প্রথম নারী। আকাশের অবস্থা স্বাভাবিক হওয়াতে বেশ কিছুক্ষণ পর আগুন মোমকে ছেড়ে দেয়। মোম হকচকিয়ে যায়, লজ্জা লাগছে তার। তখন কিভাবে লোকটাকে জড়িয়ে রেখেছিল সে, ইস, ভাবতে কেমন লাগছে। দৌড়ে আগুনের সামনে থেকে চলে যায় রুমে। মোমের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আগুন। নজর ফিরিয়ে ব্যালকনির গ্রিলে হাত রাখে, দৃষ্টি রাখে বাইরের গাছপালার দিকে। এক হাতে কপালে স্লাইড করতে করতে নিঃশব্দে ঠোঁট কামড়ে হেসে ওঠে। মোম আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। নামাজ পড়ে চটজলদি নিচে চলে আসে। রান্নাঘরে উকি দিয়ে দেখে সেলিনা আপা তরকারি করছে, মিনা ডিম ভাজি করছে আর রুটি বেলছে। মোম পাশে গিয়ে দাঁড়ায়। মোমকে দেখে মিনার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বাটিতে ডিম ভাজি নামিয়ে মিনা বললেন, এত সকালে উঠে পড়েছো কেন? আর একটু ঘুমিয়ে নিতে। আমি তো সকালে ঘুম থেকে উঠতে পারি। গ্রামে গ্রামে থাকতে মা প্রতিদিন ডেকে তুলতো। কালকে ক্লান্ত ছিলাম বলে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। উঠেছো, ভালো করেছো। ও বাসায় যাবার পর থেকে সকালেই ঘুম থেকে উঠতে হবে। মোম বুঝতে না পেরে বলল, কোন বাসায় মা? কোথায় যাব আমি? দেখেছো, একদম ভুলে গেছিলাম। তোমাকে তো বলাই হয়নি। আজকে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে চলে যাবে। কলেজে যাওয়ার সুবিধার্থে সে ফ্ল্যাট নিয়েছে কলেজের কাছাকাছি। আইমানের ভার্সিটিও সেখানেই। দুই ভাই থাকতো ওই বাসায়। তবে আজ থেকে তুমি আর আগুন থাকবে সেখানে। মোম কিছু বলল না। চুলায় তাওয়ার মধ্যে রুটিগুলো সেক দেওয়ার সময় কেমন ফুলে উঠছে সেগুলোই মন দিয়ে দেখছে। মিনা পুনরায় বললেন, শোনো মম, তুমি আগুনের বউ। তার ভালো মন্দ খেয়াল রাখতে হবে তোমাকে। আগুন প্রতিদিন কলেজে যাওয়ার আগে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে। রান্নাঘরে গিয়ে সকালে আগুনের জন্য নাস্তা তৈরি করবে। দেরি করলে চলবে না, নয়তো না খেয়ে আগুনকে কলেজে যেতে হবে। তোমার স্বামী না খেয়ে চলে যাবে। তুমি নিশ্চয়ই সেটা চাইবে না। জানি তুমি খুব ছোট, হয়তো কাজকর্ম তেমন একটা পারো না। না পারলেও চেষ্টা করতে হবে। মনে থাকবে তো? জি মা, মনে থাকবে। আর আমি টুকটাক রান্না করতে পারি, ঘরও সুন্দর করে গোছাতে পারি। আর যেগুলো জানি না সেগুলো না হয় আপনার থেকে শিখে নেব। মোমের কথায় মিনার অধরে হাসির রেখা দেখা গেল। কফি বানানোর জন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়ে মোমের মাথায় স্নেহময় হাত রেখে বললেন। মোম বিনিময়ে কিঞ্চিত হাসল। মোমের ভীষণ নার্ভাস লাগছে। এই গুরু গম্ভীর লোকটার সাথে এখন থেকে তাকে একা বাসায় থাকতে হবে। হাই তুলতে তুলতে রান্নাঘরে প্রবেশ করল ময়ূরী। মোমকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পেছনে দাঁড়িয়ে এক হাতে মোমের কাজ পেঁচিয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি নিয়ে কথা বলছিলে তোমরা? আগুন ফ্ল্যাটে চলে যাবে, সে কথাই বলছিলাম মমকে। ভাই আজই চলে যাবে? হ্যাঁ। মোম ফট করে বলল, আমিও কাজ করতে চাই। আপনারা কাজ করছেন আর আমি দাঁড়িয়ে আছি, আমার ভালো লাগছে না। কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। মিনা কফি মগে কফি ঢালতে ঢালতে মোমের উদ্দেশ্যে বললেন, এখন তোমাকে কিছু করতে হবে না। রান্নার জন্য সব গোছানোই আছে। তুমি এক কাজ করো, তোমার যা যা জিনিসপত্র এখানে আছে সব কিছু গুছিয়ে নাও। কিছু যেন বাদ না থাকে। ও বাসায় গিয়ে এটা ফেলে এসেছি, ওটা ফেলে এসেছি এসব যেন বলা না লাগে। বদমেজাজি আগুন রেগে যাবে। ভালো মতো চেক করে নিও। মোম মাথা নেড়ে সায় জানায়। মোমের হাতে কফির মগটা দিয়ে মিনা বললেন, কাজ করতে চাচ্ছিলে না, দিলাম কাজ। যাও, কফিটা আগুনকে দিয়ে আসো। মোম মাথা নিচু করে আছে। মিনা তারা দিয়ে বললেন, কি হলো, যাও। ময়ূরী দাঁত কেলিয়ে বলল, ভাবি মনে হয় লজ্জা লাগছে। ভাইয়ের সামনে গেলেই তো তাদের ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়ে যাবে। লজ্জায় গোলাপি হওয়ার উপক্রম অবস্থা হবে। এই সেজন্যই যেতে যাচ্ছে না, তাই না ভাবি? মোম থতমত খায়, তাকায় ময়ূরীর দিকে। শাশুড়ির থেকে কফি নিয়ে বলল, জি, আমি দিয়ে আসছি। মোম চলে গেলে মিনা মেয়েকে চোখ রাঙিয়ে শাসিয়ে বললেন, মেয়েটা জ্বালাতে ভালো লাগে। বাচ্চা মেয়েটা
তোর এসব হুটহাট মজাতে ঘাবড়ে যেতে পারে, বোঝা উচিত তোর। ময়ূরী ঠোঁট ফুলিয়ে বলল, আর রাগ করো না মা, মিথ্যে বলছি নাকি? রাগ করলে মনে মনে ভেবে নাও, আমি তো এমনিতেই বলছি। হয়েছে হয়েছে, যা। আইমান উঠেছে নাকি দেখ, না উঠলে ডেকে তুলোকে। আজকে কি ভার্সিটিতে যাবে না জিজ্ঞেস করিস তো। ময়ূরী চলে যায় আয়মানকে ডাকতে। আয়মান কারোর সাথে ফোনে কথা বলছে, তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুবই বিরক্ত। ফোনের ওপাশের মানুষটি রাগী কণ্ঠে বলল, তুমি আমাকে মিথ্যে বলছো, সত্যি করে বলো লাবিবাকে। আয়মান ফোনের ওপাশের মানুষটিকে বোঝানোর স্বরে বলল, ওহো, তুমি আমাকে বিশ্বাস কেন করছো না? এই লাভিবা কেনা? আমি তো তাকে চিনি না। ট্রাস্ট। মেয়েটি তো তোমার ব্যাপারে সব কিছু জানে। এক্সাম শেষে তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলে তুমি, সেই ছবিও আমাকে দেখিয়েছে। সহসা জিভ কাটে আয়মান আমতা আমতা করে বলল, হ্যাঁ, মনে পড়েছে। ও আমার খালার মেয়ে, খালাতো বোন হয়। কেন, কি হয়েছে? আমি তো জানি তোমার কোনো খালা নেই, বোনের মধ্যে তোমার মা একাই। আয়মান বলল বিপাকে মেকি হাসি দিয়ে বলল, আজব তো, মায়ের আপন বোনে কিছুতে খালা হয়, অন্য কোনো সম্পর্কের মাধ্যমে খালা হওয়া যায় না। ফোনের অপর প্রান্তের মেয়েটি সন্দিহান কণ্ঠে বলল, আচ্ছা মেনে নিলাম, তাহলে শিলাকে সেটা বলো। শিলা আমার চাচাতো বোন হয়। ওহো ময়মনা, ওহো ময়মনা, তুমি আজকে তো প্রশ্ন কেন করছো? কি হয়েছে বলবে তো? মেয়েটি হতাশ কণ্ঠে বলল। আমি মাইশা। আয়মানও হতাশ কণ্ঠে জবাব দেয়, আসলে আমি অসুস্থ, তাই কি বলছি না বলছি কোনো কিছু বোধগম্য হচ্ছে না। তুমি লাইনে থাকো, সুস্থ হয়ে কথা বলবো। ময়ূরী এসে লাস্ট কথাটা শুনেছে, কাছে এসে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করল, তুই অসুস্থ একবারও তো কাউকে বলিসনি। আয়মান ময়ূরীর চুল টেনে দিয়ে বলল, অসুস্থ হলে তো বলবো নাকি? বলেই ওয়াশরুমে ঢুকে পড়ে। ময়ূরী বোকার মতো দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করছে, তবে কথাটা বোধগম্য হলো না। কথাটা তার মাথার উপর দিয়ে গেল। আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছেন, বসে বসে পরীক্ষার কিছু খাতা দেখছে। রাশেদও তার পাশে বসা, চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছেন তিনি। ছেলের সাথেই কথা বলছেন না, তাকাচ্ছেনও না তার দিকে, নিজের মতো করে খাচ্ছেন তিনি। আগুন ভ্রুকুসকে আর চোখে তাকায় বাবার দিকে। এত ভাব কিসের বুঝতে পারছে না সে। রাশেদ যা বলেছেন আগুন তো চুপচাপ সবটা মেনে নিয়েছে, তাহলে এমন করছে কেন? নাকি যত সমস্যা শুধু তার বেলায়? মোম কফি নিয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়, কফির মগ তার নিকট এগিয়ে দিয়ে বলল, আর আপনার জন্য কফি নিয়ে এসেছি, মা পাঠিয়েছেন। মোমের কথায় আগুন মাথা তুলে তাকায় তার দিকে। মোম তার দিকে তাকিয়ে আছে, আগুন তাকাতেই চোখে চোখ পড়ে। মোম চট করে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে কফি হাতে দাঁড়িয়ে থাকে। আগুন হাত বাড়িয়ে কফিটা নেয়। মোম কফি দিয়ে আর এক মুহূর্ত আগুনের সামনে থাকেনি, চলে আসে সেখান থেকে। রাশেদ চা শেষ করে সাইড থেকে রিমোট হাতে তুলে নেন। টিভিতে চ্যানেল পাল্টাতে পাল্টাতে রাশভারী কণ্ঠে বোঝানোর স্বরে বললেন, বিয়ে হওয়ার যে কতটা সুবিধা, যতদিন যাবে সেটা তুমি তত গভীরভাবে বুঝতে পারবে। বিয়েটা করতে চাচ্ছিলে না মেয়ে ছোট বলে, দেখো ছোট মেয়েটা কত যত্ন নিয়ে তোমার জন্য কফি নিয়ে এসেছিল। বিয়ে না করলে এসব সম্ভব হতো না। একজন সঙ্গী থাকা মানে জীবনে অর্ধেক কষ্ট লাঘব হওয়া। যেই সঙ্গী খারাপ সময়েও তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে, বেছে বেছে খাঁটি সোনা এনে দিয়েছে তোমার জন্য। সেটা তুমি আজকে বুঝতে না পারলেও ভবিষ্যতে ঠিকই বুঝতে পারবে। হয়তো তোমাদের বয়সের পার্থক্যটা অনেক। জীবনে ভালোবেসে দুজন মানুষ একসাথে থাকতে চাইলে বয়সটা ম্যাটার করে না। আগুন ভ্রুকুসকে তাকায়। কথাটা তাকে বাস্তবতা উপলব্ধি করানোর জন্য বলেছে, নাকি বাবা ভাবেন যে মোমকে সে মেনে নেয়নি তাই খোঁচা দিয়ে কথাটা বললেন? বলতেই পারে আগুনকে খোঁচা দিয়ে কথা বলার পুরনো অভ্যাস আছে তার। কোনো কারণ ছাড়াই লম্বা ভাষণ শোনাতে ওস্তাদ তিনি। এমনভাবে বলছেন যেন মোম তার জীবনে না আসলে সে কফি খেতে পারত না। আশ্চর্য, রাশেদের কথা গায়ে মাখল না সে। চুপ করে হাতে থাকা কফিটা শেষ করে। রাশেদ টিভিতে নিউজ দেখার মতো। কিছুক্ষণ পর মিনা এসে আগুনকে ডেকে যান, আগুনের রুমে যেতে বলে। আগুন নিজের রুমে এসে মিনাকে আপসেট মুখে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত কণ্ঠে শোধালো,
ডেকেছো কেন? মিনা ছেলের চোখের দিকে চেয়ে সিরিয়াস কণ্ঠে বললেন, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। বলো। আমি যা বলবো মন দিয়ে শুনবি, বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বললে কি এদের পেটের ভাত হজম হয় না? রাশেদের খোঁচামারা কথা শোনার পর রাগটাও তরতর করে বেড়ে যাচ্ছে। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারছে না। নিজেকে সামলে কিঞ্চিত রাগী স্বরে বলল, যা বলার সরাসরি বলো। হেয়ালিপনা ভালো লাগছে না মা। শোন বাবা, বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে তো, মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব মন থেকে মেনে নিয়ে নিজের সংসারটা গুছিয়ে নিস। আগুন ভ্রুকুচকে চোখ দুটো ছোট ছোট করিয়ে মায়ের দিকে তাকায়। হঠাৎ এসব কথা বলার কোনো কারণ সে বুঝতে পারছে না। এসব কথা কেন বলছো? তোমার মাথায় কি চলছে ক্লিয়ারলি বলো তো। আমার কেন জানি মনে হচ্ছে তুই মোমকে মেনে নিতে পারিসনি, মেয়েটা থেকে দূরে দূরে থাকিস। আমি লক্ষ্য করেছি মোমো যথাসম্ভব তোর থেকে দূরে থাকার চেষ্টা করে। তুই কি ওকে তোর সাথে দূরত্ব রেখে চলতে বলছিস? মোমকে কি তোর পছন্দ হয়নি? মিনার কণ্ঠে ছটফট ভাব। মায়ের দিকে চেয়ে আগুন শান্ত স্বরে বলে উঠল, আমি কেন মোমকে আমার থেকে দূরে থাকতে বলবো? এখন এসব কথা বলে কি কোনো লাভ আছে মা? যা হবার সেটা তো হয়ে গিয়েছে। আমি যদি এখন বলি মোমকে আমার পছন্দ হয়নি, তুমি সেটা মেনে নেবে? এই পছন্দের কথাটা বিয়ের আগে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তখন যেহেতু জিজ্ঞাসা করনি, উল্টো বাবার হয়ে বিয়েতে রাজি হওয়ার জন্য বলেছো, তাহলে এখন বলার কোনো মানেই হয় না। মিনার বুক ধক করে উঠল। আগুনের যদি মোমকে পছন্দ না হয় মেয়েটার কি হবে? ভালো থাকতে পারবে না কেউই। রাশেদ জানতে পারলে আবার কোনো ঝামেলা বাঁধবে বাবা ছেলের মাঝে। মিনা কাতর কণ্ঠে বললেন, এভাবে বলিস না বাবা, মেয়েটার কথা একবার ভাব। তুই যদি তার থেকে মুখ ফিরিয়ে নিস, মেয়েটা কোথায় যাবে? খলিল সাহেবকে আমরা কি জবাব দিব? মোম কষ্টে আছে জানতে পারলে তিনি ভেঙে পড়বেন। তার বড় রকমের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তার কথা একবারও ভাববি না, এমনিতেই মানুষটা অসুস্থ। মিনার এতটা ব্যাকুলতা দেখে আগুনের খুব হাসি পাচ্ছে। আটকাতে চেয়েও পারল না। কণ্ঠ ফুঁড়ে মিটিমিটি হাসিটা বের হয়েই আসলো। নিচের ঠোঁট কামড়ে কিঞ্চিত নিচু হয়ে দুহাতে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স মা, এত উত্তেজিত হওয়া স্বাস্থ্যের জন্য হানিকারক। আমি কি বলেছি মমকে মেনে নিতে পারিনি? তাকে আমার পছন্দ হয়নি। মমকে পছন্দ না হওয়ার মতো কোনো কারণ নেই। মিষ্টি একটা মেয়ে। আমি মমকে মেনে নেওয়ার চেষ্টা করছি। একটু সময় দাও আমাকে। সময়ের সাথে সবটা ঠিক করে নিব। ট্রাস্ট মি। মিনার খুশিতে চোখ দুটো চকচক করে উঠল। ছেলের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। বাবা মা কষ্ট পাবে এমন কাজ আগুন করবে না। এ পর্যন্ত তাদের কোনো কথা সে অবজ্ঞা করেনি। শুধু তাদের কথা ভেবে মোমকে মেনে নেয়ার চেষ্টা করবে এমন ছেলে আগুন নয়। সে অনেক স্মার্ট একজন ছেলে। আবেগ দিয়ে না, সে বিবেক দিয়ে যে কোনো কাজ করে এবং সিদ্ধান্ত নেয়। এই জন্য ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। আগুন তার বড় আদরের ছোট ছেলে, তাকে তেমন পাত্তা দেয় না, নিজের মর্জিতে চলে। তবে বড় ভাই বাবাকে অনেক মেনে চলে। বিয়ের মূল্য আগুন বোঝে। বয়সের পার্থক্যের জন্যই সে কিছুটা ব্যাকে বসে আছে। তবে সত্যিই তো মোমকে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই। আগুনের কোনো মেয়েকে পছন্দও নেই, তাই শুধু শুধু চিন্তা করারও প্রয়োজন নেই। এখন সময়ের ওপর সবটা ছেড়ে দেওয়া উচিত। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাইয়ে দিয়েছিলি, এভাবে কেউ বলে? আগুন ফিচেল হেসে জবাব দেয়, তুমি পুরো কথা না শুনে অল্পতেই হাইপার হয়ে যাও। বিশ্বাস রাখো মা, আমি তোমাদের নিরাশ করব না। মমকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ছেলের কথায় মিনা মুচকি হাসেন। আগুন ফের বলল, আজকে তো ওই বাসায় চলে যাব। আয়মান কি তার জিনিসপত্র নিয়ে এসেছে? হ্যাঁ, তা মোমকে সাথে নিবি না? এবার আগুনের মেজাজ সত্যি সত্যি খারাপ হলো। মায়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই এক কথার উত্তর দিতে আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছি। সেদিন তো বলেছি নিয়ে যাব। আয়মানের কথা কি এমনি এমনি জিজ্ঞাসা করেছি? আমি নিতে না চাইলেও বাবা জোর করে মোমকে আমার সাথে পাঠিয়ে দেবে। ওহ, তার মানে মোম তোর সাথে যাচ্ছে, তাই তো? হুম। আগুন মিনাকে রেখে রুম থেকে বেরিয়ে আসলো। ওনার সামনে এখন থাকা যাবে না। সেই এক কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার জিজ্ঞেস করবে,
তার থেকে বরং বাবার সামনে বসে থাকা ঢের ভালো। আগুন নিজ মনে বিড়বিড় করে মিনার কথার প্রেক্ষিতে পুনরায় বলে উঠল, নিয়ে যাব তো, ঘরে বাইরে শয়নে স্বপনে ওয়াশরুমে যেখানেই যাই মোমকে সাথে করেই নিয়ে যাব। নিয়ে এসে লাইব্রেরিতে বসে আছে। আপাতত তার ক্লাস নেই। 2 ঘন্টা গ্যাপের পর আরেকটা ক্লাস আছে। কলেজের কর্মরত এক দপ্তরি এসে তাকে পানি আর বিস্কুট দিয়ে গিয়েছে। আগুন পানি ছাড়া কিছুই খায়নি, বসে বসে একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। এমন সময় অপ্রত্যাশিত একটা মুখ ভেসে উঠল। নাইমা হাসি মুখে দাঁড়িয়ে আছে তার সামনে। আগুন ফ্রুকুসকে তাকায় তার দিকে। ও এখানে কি করছে? কোনো কিছুই বোধগম্য হলো না। নাইমা আগুনের পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। সাইড ব্যাগটা টেবিলের উপরে রেখে আগুনের দিকে হাসি মুখে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি খবর শিকদার সাহেব? কেমন সারপ্রাইজ দিলাম। তুই এখানে কি করছিস? হসপিটালে যাসনি? তুই আমাকে ইগনোর কেন করছিস বলতো? ফোন দিলে একটু কথা না বলেই তড়িঘড়ি করে কেটে দিস। তুই আমাকে যেই টাইমে ফোন করিস সেটা কি আদৌ সঠিক টাইম বলে তোর মনে হয়? নাইমা ন্যাকা স্বরে বলল, তো কি হয়েছে? তুই কি ডিস্টার্ব ফিল করিস? আমি তোকে ফোন করব না তো কে করবে? আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, যদি বলি হ্যাঁ ডিস্টার্ব ফিল করছি, তবুও তো বেহায়ার মতো ফোন করা বন্ধ করবি না। আর তোর আমাকে ফোন করে খবর নেওয়ার কোনো কারণও দেখছি না। আমি এত কিছু জানি না। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে। একদিন কথা না বললে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সেটা তোর সমস্যা, আমার নয়। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না। আমি একা থাকতে পছন্দ করি। তার উপর তুই যেসব টাইমে ফোন করিস জাস্ট বিরক্তিকর। আগুনের কথায় নাইমার কোনো ভাবান্তর হলো না। বেশ মোহনীয় কণ্ঠে বলে উঠল, তোর একাকিত্ব ঘুচিয়ে দিতে চাই। আমি সারা জীবনের জন্য তোর একাকিত্ব দূর করে দিতে চাই। দিবি কি সেই সুযোগ? আগুন হাতে থাকা খোলা বইটা বন্ধ করে ফেলে। নাইমার দিকে ভ্রুকুচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, হুটহাট আমার কলেজে চলে আসবি না। কলিগরা দেখলে বিষয়টা খারাপভাবে দেখবে। খোশ গল্প করার জন্য তোর কাছে অনেক সময় থাকলেও আমার কাছে নেই। ফ্রি থাকলে অন্য সময় গল্প করব। আমার একটা ক্লাস আছে, আমাকে যেতে হবে। তুই এখন আসতে পারিস। তোর ঠিক আমাকে কি মনে হয়, বাজারের কোনো সস্তা পণ্য? কেন এভাবে বারবার তোর কাছে ছুটে আসি তুই বুঝতে পারছিস না? আগুন বুঝেও না বোঝার ভান করে বলল, ঠিক কি মনে হওয়ার কথা বলছিস? তাছাড়া তুই আমার ফ্রেন্ড। একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডের সাথে দেখা করতে আসতেই পারে। তোর মতো আরও অনেকজন মেয়ে ফ্রেন্ড আছে আমার। নাইমার কিছু কড়া কথা শোনাতে ইচ্ছে করল। নিজেকে সামলে ঠোঁটে হাসি বজায় রেখে বলল, বাদ দে। তা শুনলাম তোদের কলেজে থেকে নাকি কিছু দিনের মধ্যে একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে। বলতে গেলে বড়সড় একটা পার্টির আয়োজন করা হবে। কলেজের সকল টিচাররা থাকবেন মেবি। তুইও কি তাদের সাথে অ্যাটেন্ড করবি? আই মিন, তারা যেখানে যাবে তুইও কি যাবি? জেনে কি কাজ, সেটা আমারটা আমি বুঝে নেব। তুই শুধু বল তুই যাবি কিনা। আগুন গাছাড়া ভাবে বলল, বলতে বাধ্য নই। যখন কারটা তখন ভেবে দেখা যাবে। আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, আসছি। আগুন চলে গেল। নাইমার রাগ হলো খুব। আগুনের ইগনোর করাতেও বেশ গায়ে লাগলো। এভাবে কেউ কাউকে বলে? ওর মতো এত সুন্দরী একজন মেয়েকে রীতিমতো ইগনোর করছে সে। বিষয়টা সত্যিই হতাশাজনক। আগুন কেন এমন করছে? সে কি বুঝতে পারছে না নাইমা তাকে ভালোবাসে? নাইমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আগুন এসে দেখলে আবার যদি উল্টোপাল্টা কিছু বলে বসে, সেটা কেউ দেখতে পেলে মান সম্মানের হালুয়া হয়ে যাবে। তাকে হসপিটালে ফিরতে হবে। রুগী দেখা বাদ দিয়ে নির্দয় আগুনের সাথে দেখা করার জন্য এসেছিল। বিনিময়ে কি পেল? তিরস্কার। মম, তোমার মা ফোন করেছে, কথা বলো। মিনা কল রিসিভ করে মোমের নিকট ফোনটা এগিয়ে দিলেন। মোমের হাতে ফোন দিয়ে তিনি চলে যান। মোম ফোন কানে নিলেও কিছু বলছে না। ওর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, কান্না পাচ্ছে অনেক। ওপাশ থেকে আতিফা বানু মোলায়েম কণ্ঠে ডেকে উঠলেন, মোম, ভালো আছিস মা? কি করছিস? সকালে খেয়েছিলি? মোম কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তোদের খুব মনে পড়ে মা।
আমার মন এখানে টিকে না এখনো। তার উপর উনি এখন ওনার ফ্ল্যাটে চলে যেতে চান। সেখানে গেলে তো আমি আরও একা হয়ে যাব। আমার ইচ্ছে করছে না যেতে। হ্যাঁ, শুনেছিলাম রাশেদ ভাই ফোন করে জানিয়েছিলেন। শোন মা, জামাই যেখানে থাকবে তোকেও তার সাথেই থাকতে হবে। মন খারাপ করিস না। বাবা কোথায়? তার শরীর ঠিক আছে? মুনিয়া কি করছে? স্কুলে নাকি বেড়াতে? না, মুনিয়া স্কুলে যায়নি। মেয়েটা যা অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো কথা শুনে না আমার। ঘরে নেই এখন, পাড়ার মেয়েদের সাথে খেলতে চলে গিয়েছে কোথাও। তোর বাবা একদম ঠিক আছে, ঘুমাচ্ছেন তিনি। দুপুরে খাবার পর কড়া ডোজের ওষুধ খেয়েছে তো, সাথে ঘুমের ওষুধ, তাই অল্প সময়ে ঘুমিয়ে পড়েছে। মোম আরও কিছুক্ষণ তার মায়ের সাথে কথা বলে ফোন কেটে দিয়েছে। মায়ের সাথে কথা বলতে ভালোই লাগছিল, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গিয়েছে। মোম শাশুড়ির কাছে গিয়ে ফোনটা দিয়ে আসে। ফিরে আসার সময় মিনা তাকে ডেকে ওঠেন। মোম শোনো। মোম তাকায় শাশুড়ির দিকে। মিনা মোমের কাছাকাছি এসে মাথায় একটা হাত রেখে নরম কণ্ঠে শোধায়। আজকে চলে যাবে বলে মন খারাপ, নাকি বাড়ির কথা মনে পড়ছে? মোম কিছু বলছে না। মিনা পুনরায় বললেন, বোকা মেয়ে, একদম মন খারাপ করবে না। বাড়িতে যেতে ইচ্ছে করলে আগুনকে বলবে, সে ছুটি পেলেই নিয়ে যাবে। আর আগুনের সাথে ওর ফ্ল্যাটে একা যাওয়া নিয়ে টেনশন করারও দরকার নেই। আমি যাব, অথবা সেলিনাকে তোমাদের সাথে পাঠাবো। গিয়ে কয়েকদিন থেকে আসবো। তোমার কাছে তো সব কিছু নতুন মনে হবে, চিন্তা করো না। আমি যতদিন থাকবো তোমাকে যতটুকু সম্ভব শিখিয়ে দিয়ে আসবো। এতক্ষণ মনটা খারাপ লাগলেও মিনা তাদের সাথে যাবেন বলে খুশি হলো সে। সেলিনা আপা না, আপনি চলুন আমাদের সাথে। দেখি। আমি কিছু শুনবো না, আপনাকে যেতেই হবে। আচ্ছা। ময়ূরী আপুকেও আমাদের সাথে নিয়ে যাব মা। ও কিভাবে যাবে? ওর তো ক্লাস আছে। এমনিতেই কালকে একদিনের জন্য ছুটি নিয়েছিল। ময়ূরী অন্য সময় যাবে। আপাতত তোমাদের সাথে আমি যাব। মোম মায়া মায়া চোখে মিনার দিকে চেয়ে বলল, আপনি আমাদের সাথে গেলে বাবা আছে, নায়মান ভাইয়া, ময়ূরী আপু ওদেরকে দেখবে। মিনা হাসেন। ছোট হলে কি হবে, সব দিকে নজর আছে পিচ্ছি বৌমার। ওদের নিয়ে ভাবতে হবে না, সেলিনা আছে, ওদের কোনো অসুবিধা হবে না। ময়ূরীও হাতে হাতে সেলিনাকে সাহায্য করে দিবে। তাছাড়া আমি 2 দিনের বেশি থাকবো না। এ কি, তুমি এখনো তৈরি হওনি? একটা কথা কতবার বলা লাগে তোমাকে? জলদি করো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলল আগুন। কলেজ থেকে ফিরে পই পই করে বলে দিয়েছে বিকালে তারা ফ্লাইটে ফিরে যাবে। মোম যেন রেডি হয়ে থাকে, অথচ এই মেয়ে এখনও রেডি হয়নি। আগুন মায়ের কাছে গেল। এক্ষুনি তো চলে যাবে, মাকে বলে আসা দরকার। মায়ের রুমের দরজায় টোকা দিতেই মিনা দরজা খুলে দিলেন। আগুন ভ্রু কুঁচকে তাকায়। মিনার নতুন শাড়ি পরেছে। আগুন চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? মিনা শাড়ির কুচিগুলো আরেকবার হাত দিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে নিতে জবাব দিলেন, যাচ্ছি তো। কোথায়? তোদের সাথে। অবাক হয়নি আগুন। সে মনে মনে ভেবেই নিয়েছিল তাদের সাথে হয়তো মা যাবেন বা ময়ূরীকে তাদের সঙ্গে পাঠাবে। আমাকে তো বলনি। মনে ছিল না? চল যাওয়া যাক। মোম কোথায়? রেডি হচ্ছে। দেখো কতদিন লাগে তোমার আদরের বৌমার রেডি হতে। আগুনের মুখে বিরক্তির ছাপ। আগুন ফোন বের করে একটা পরিচিত নাম্বারে ডায়াল করল। মিনা আগুনের রুমে চলে গেলেন। গিয়ে দেখেন ময়ূরী মোমকে রেডি করিয়ে দিয়েছে। মোম শাড়ি পরতে চেয়েছিল, মিনা না করে দিয়েছেন। মেয়েটা শাড়ি পরায় অভ্যস্ত নয়, শুধু শুধু মেয়েটাকে হয়রানি করে কি লাভ। তাই ভালো দেখে ডিজাইনার একটা 3 পিস পরেছে। জামাটাতে ছোট্ট ছোট্ট পাথরের কাজ করা। ময়ূরী সুন্দর করে মোমকে হিজাব পরিয়ে দিয়েছে। আজকে মোমকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে। এরই মধ্যে আগুনের চিৎকার ভেসে আসে। নিচে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। আয়মান তাদের লাগেজগুলো গাড়ির ডিকিতে তুলে দিয়ে আসলো। মিনা মোমকে নিয়ে গাড়ির কাছে চলে আসলেন। যেতে যেতে মোমকে উদ্দেশ্য করে বললেন, আমার বড় ছেলেটা যতটা পছন্দের ততটা ভয়েরও। এত বদমেজাজি ছেলে দুটো দেখিনি। সকল কাজ তার টাইম টু টাইম হওয়া চাই। চাই মানে চাই, কোনো কাজে দেরি সহ্য হয় না। মুহূর্তেই রেগে বোম হয়ে যায়। মিনা মোমকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়েছেন।
আগুন গিয়ে ড্রাইভারের পাশে বসেছে। সে মোমকে এখনও খেয়াল করেনি। ঠোঁট দুটো চোখা করে নিজের মতো ফোন টিপছে। গাড়ি চলতে শুরু করেছে। মোম ডাগর ডাগর নয়ন জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির জানালা দিয়ে চারপাশ দেখছে। মোমের ভীষণ আনন্দ লাগছে। ওপাশের গাড়িগুলো জ্যামে আটকে যাওয়ার কারণে সবগুলো প্রাইভেট কার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিষয়টা মোমের কাছে ভালো লাগছে দেখতে। গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গিয়েছে। আগুন ফ্রুকুসকে ড্রাইভারের দিকে তাকায়। প্রচণ্ড গরম পড়েছে। আর এ এখন গাড়ি থামিয়ে নাইট শো দেখছে নাকি? ধমকে বলল, গাড়ি থামিয়েছেন কেন? দেখছেন না জ্যাম পড়েছে, আমার কি দোষ? আগুন দেখলো তাদের লাইনেও জ্যাম পড়েছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। জ্যাম লাগার সময় পেল না। মাথা উঠিয়ে লুকিং গ্লাসে নজর পড়তেই চোরা চোখে একবার পেছনে ফিরে তাকালো। মিনা সিটে হেলান দিয়ে চোখ বুজে আছেন। মোম বাইরের দিকে তাকিয়ে আছে। মেয়েটা যাই পড়ে তাতেই মানায়। এই যে থ্রি পিসের সাথে হিজাব পরেছে, মাথায় হিজাবের উপর গোল সাদা পাথরের কি যেন লাগিয়েছে, হয়তো সেফটিপিন। রোদ্রের আলোতে ঝলমল করছে মুখে, তেমন সাজ নেই। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। এটাই কত সুন্দর লাগছে। নাকি তার চোখে মোমকে এতটা ভালো লাগছে? উত্তর জানা নেই আগুনের। মুখটা ঘুরিয়ে সামনে তাকালো। নজর তার লুকিং গ্লাসে। সেটাতে মোমের মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। এতক্ষণ বিরক্ত লাগলেও এখন তেমনটা লাগছে না। হাতের ফোনটা নাড়াচাড়া করছে আর চুপি চুপি গাড়ির সম্মুখের আয়না দিয়ে মোমকে দেখছে। বিরক্তিকর জ্যাম কাটিয়ে আগুনের ফ্ল্যাটে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টায় পাড়ি দিয়ে এসেছে। জ্যাম না থাকলে দিনের আলো থাকতেই চলে আসতে পারত। বাসায় এসে মিনা আয়মান যেই রুমটাতে থাকতো সেই রুমে চলে গেলেন রেস্ট নিতে। ক্লান্ত তিনি। জার্নি করার অভ্যাস থাকলেও গরমের কারণে তার শরীর খারাপ লাগছে। গাড়ি থেকে ব্যাগপত্র লাগেজ নামিয়ে ড্রাইভার দিয়ে গিয়েছেন। আগুন সেগুলো ডাইনিং রুমে রেখে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে গিয়ে ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে পড়ল। মোম রুমে যায়নি। চারিদিকে নজর বোলাছে। ফ্ল্যাটে বড় বড় 2টা রুম বোঝাই যাচ্ছে। একটাতে আগুন, অন্যটাতে আয়মান থাকতো। আর একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমে ডাইনিং রুম একসাথে অ্যাডজাস্ট করা। হেঁটে হেঁটে রান্নাঘরে চলে আসলো সে। রান্নাঘরটা বেশ বড়সড়। ড্রয়িং রুমে বড় করে ফ্রেমে বাঁধা আয়মান আর আগুনের একসাথে তোলা ছবি ঝুলানো। আগুন যে কতটা গোছালো মানুষ সেটা তার ফ্ল্যাটের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। ডাইনিং টেবিল থেকে কিঞ্চিত দূরে একটা শু ক্যাবিনেট। ক্যাবিনেটের দরজা খোলা। সেটাতে পরপর কয়েক জোড়া জুতা সাজানো। শু ক্যাবিনেটের উপরে কাচের তৈরি ঘরের মতো একটা অ্যাকোয়ারিয়াম। সেটাতে পানি ভরা। ভেতরে ছোট ছোট কিছু সংখ্যক মাছ আর নারকেল গাছ রয়েছে। মাছগুলো লাল সোনালি রঙের, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাকোয়ারিয়াম বা অ্যাকোয়ারিয়াম হলো যে কোনো আকারের একটি ভিভারিয়াম, যার অন্তত একটি স্বচ্ছ দিক থাকে যেখানে জলজ উদ্ভিদ বা প্রাণী রাখা হয় এবং প্রদর্শিত হয়। মৎস্য পালনকারীরা মাছ, অমেরুদণ্ডী প্রাণী, উভচর জলজ সরীসৃপ যেমন কচ্ছপ এবং জলজ উদ্ভিদ রাখার জন্য অ্যাকোয়ারিয়াম ব্যবহার করে থাকে। অ্যাকোয়ারিয়াম শুধুই ঘর সাজানোর শোপিস নয়, কারণ এর মধ্যে থাকে জীবন্ত মাছ। তাই শখের এই জিনিসটির প্রয়োজন সঠিক যত্ন। ঘরের এক কোণে একটি বড় বা ছোট অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছের ছোটাছুটি দেখতে মন্দ লাগে না। মোম সেদিকে এগিয়ে যায়। কাচের অ্যাকোয়ারিয়ামের ঘরটা এক সাইডে হাত রাখে, যেখানে লাল রঙের একটা মাছ এসে চুপটি করে রয়েছে। আচ্ছা, মাছটা কি ঘুমোচ্ছে নাকি পানি খাচ্ছে? মাছটার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? মোম নিজের মাথায় গাঁটটা মারে। নিজের বোকা বোকা ভাবনায় হেসে ফেলে। মাছ তো পানিতেই থাকে, বরং পানি না পেলে নিঃশ্বাস আটকে মারা যাবে। এরকম মাছ মোম জীবনে প্রথম দেখছে। গ্রামে এমন মাছ দেখেনি। মোম মাছ দেখায় ব্যস্ত। এদিকে রুম থেকে আগুন খেয়াল করলো মোম এখনও রুমে আসেনি। মেজাজ খারাপ হলো ওর। এই মেয়েটাকে কি সব কিছু বলে দিতে হবে? এত গরমের মধ্যে নিশ্চয়ই ঘেমে গিয়েছে। পরে যদি ঠান্ডা লেগে যায় দ্রুত চেঞ্জ করা দরকার। মাথা উঠিয়ে দরজার দিকে যেয়ে হাঁক ছেড়ে ডেকে উঠল, মোম, কোথায় তুমি? জলদি রুমে আসো। আগুনের ডাকে চমকে উঠে মোম চঞ্চল পায়ে এগিয়ে যায় রুমের দিকে। একেবারে আগুনের মাথার কাছে এসে দাঁড়ায়। বার কয়েক পলক ঝাপটে জিজ্ঞাসা করে, জি বলুন, কোনো দরকার? দরকার আছে, তবে আমার না, তোমার।
আমার আবার কি দরকার? আগুন ওয়াশরুমের দিকে ইশারা করে চোখ বুজে ক্লান্ত ভঙ্গিমায় বলল, বাইরে থেকে এসেছো, অল্প হলেও গায়ে ধুলাবালি লেগে আছে, ঘেমেও তো গিয়েছো। ওইদিকে ওয়াশরুম, যাও কাপড় চেঞ্জ করে হাত ধুয়ে আসো। জি যাচ্ছি। আপনি ফ্রেশ হয়েছেন? না, তুমি আগে যাও, তুমি বের হলে আমি যাব। না, আপনি আগে যান। বললাম না আগে তুমি যাও। আপনি আগে। মোম কথা শেষ করতে পারে না। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল, বেশি কথা বলা আমি পছন্দ করি না। ব্রুকুসকে কিছু মনে পড়তেই ঠোঁটের দুষ্টু ভাব এনে ফের বলল, বাই এনি চান্স তুমি আবার একসাথে ফ্রেশ হতে চাচ্ছ না তো? চাইতেই পারো, দোষের কিছু না। হাজবেন্ড আমি তোমার। এমনিতেও মা বলেছে আমি যেখানেই যাই তোমাকে যেন সাথে করে নিয়ে যাই। আগুনের কথায় মোম ভরকে গেল। ঘন পাপড়িযুক্ত চোখ দুটো বড় বড় করে তাকায় তার দিকে। কোন কথার প্রেক্ষিতে এই কথা বলছে বুঝতে না পারলেও মোম এতটুকু বুঝতে পেরেছে আগুন ওকে এখানে নিয়ে আসতে অনিচ্ছুক ছিল। শাশুড়ি মার কথায় ওকে নিয়ে এসেছে। মোম আর কথা বাড়ালো না, দ্রুত ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আগুনকে ডেকে দিল। আগুনও ফ্রেশ হতে চলে যায়। মোম শাশুড়ির রুমের দিকে পা বাড়ালো। মিনার পাশে বসে আলতো স্বরে ডেকে উঠল, মা, আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? ওনাকে বলবো আপনি? আরে না, আমি ঠিক আছি। আসলে গরমে মাথাটা ধরেছে খুব। গোসল করবেন? গোসল করলে ভালো লাগবে। মিনা হেসে বললেন, আর রাতের বেলা গোসল করা কি ঠিক হবে? রাতে, গরমে রাতে গোসল করলে কিছু হবে না। আগুন শুনলে রেগে যাবে। আগুন কোথায়? উনি ফ্রেশ হচ্ছেন। আমিও যাই তাহলে, ফ্রেশ হয়ে আসি। এসেই শুয়ে পড়েছি। কাপড় ভিজিয়ে গাটা মুছে নেব। শরীর ম্যাজ ম্যাজ করছে। তুমি এই রুমেই থাকো। জি। মিনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন মোম তার রুমটা মাথা এদিক ওদিক নেড়ে চোখ দিয়ে অবলোকন করছে। এই রুমের সাথে ছোট্ট একটা বারান্দা। অযত্নে কি বেহাল দশা তার। মোম মুখ কুচকায়। আগুনের রুমের বারান্দাটা কত সুন্দর পরিপাটি। কয়েকদিন এই বাসায় কেউ থাকেনি, বোঝাই যায়নি। শুধু কিছুটা ধুলোবালি জমেছে। আর আয়মানের রুমটাও মোটামুটি চললেও বারান্দার অবস্থা খুবই জঘন্য। মিনা কাছে এসে বললেন, এসো, তোমাকে পুরো বাসাটা ঘুরে দেখাই। কোথায় কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। মোম উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আপনাকে কষ্ট করতে হবে না, আমি দেখেছি। এসেই পুরো বাসাটা চক্কর কাটা শেষ আমার। বাসায় 3টা রুম, 2টা শোয়ার রুম, একটা ড্রয়িং রুম, সাথে ডাইনিং রুম অ্যাডজাস্ট করা, তার সামনেই রান্নাঘর। এক নিঃশ্বাসে কথাগুলো বলে লম্বা দম নিল মোম। মিনা অবাক হয়ে মোমের থুতনিতে হাত রেখে বললেন, আরে বাহ, তুমি তো দেখছি অনেক দায়িত্বশীল মেয়ে। ভালো হয়েছে, নিজেরটা নিজে বুঝে নিচ্ছ। আমি আরও কিছু কাজ ভালো মতো দেখিয়ে দিয়ে কালকেই বাড়িতে চলে যাব। সে কি? কেন? না না, আপনি কালকে যাবেন না? সেটা পরে দেখা যাবে। এখন চলো আমার সাথে। মোম শাশুড়ির পিছু পিছু চলল। মিনা রান্নাঘরে এসে থামেন। এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছেন। মোম জিজ্ঞেস করল, কি খুঁজছেন মা? রান্না করব। আগুন বাইরের খাবার খেতে পছন্দ করে না, কিন্তু এখানে তো ডাল ছাড়া কাঁচা বাজার কিছুই নেই। ফ্রিজে চেক করে দেখতে পারেন মা। ভালো কথা মনে করিয়েছো তো। ফ্রিজের কথা মাথাতেই ছিল না। মিনা ফ্রিজে চেক করে দেখেন ডিম ছাড়া কিছুই নেই। না থাকাটাই স্বাভাবিক। মাস শেষের পথে বাজার তো শেষ হবেই। এমনিতেও আগুন বিয়ের 3 দিন আগে থেকেই ওই বাড়িতে ছিল। বাজার থাকলে নিশ্চয়ই সব ফ্রিজে রেখে দিত। এখন কি করবেন তিনি? রাতে কি খাবে? মোম, গিয়ে দেখো তো আগুন কি করছে। মোম এসে দেখে আগুন উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? ডাকার সাহস পাচ্ছে না। ডাকলে যদি রেগে যায়। মোম মুখ গোমরা করে শাশুড়ির নিকট ফিরে যায়। মিনা একটা পাতলা কাপড় ভিজিয়ে চুলা মুছছেন। মোম গিয়ে বলল, মা, আপনার ছেলে ঘুমাচ্ছে। ডেকে তোলো। কি রান্না করব জিজ্ঞেস করো। আমি পারবো না, আপনি জিজ্ঞেস করুন। মিনা চুলা মোছা শেষ করে কাপড়টা রান্নাঘরের ছোট্ট জানালার আড়াআড়িভাবে গাঁথা শিকের মধ্যে মেলে দিলেন। মোমের দিকে চেয়ে বললেন, কেন? তুমি বললে কি সমস্যা?
মোম কিছু বলল না। মিনা তপ্ত নিঃশ্বাস ছেড়ে আগুনের রুমের দিকে হাঁটা ধরলেন। মোম রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। মিনা আগুনের কাঁধে হাত রেখে বললেন, আগুন, ঘুমিয়ে গিয়েছিস নাকি? ওঠ। আগুন মুখ কুঁচকে ঢুলু ঢুলু চোখে তাকায়, রাশভারী কণ্ঠে বলে উঠল, কি হয়েছে, ডাকছো কেন? রাতের জন্য কি রান্না করব? ঘরে তো ডাল ডিম ছাড়া অন্য কিচ্ছু নেই। কোনো রান্না করতে হবে না। মিনা অবাক হয়ে বললেন, রান্না না হলে খাবো কি? রাতে কি না খেয়ে থাকবো নাকি? মোম ছোট মানুষ, ওর তো ক্ষুধা লাগবে। আগে বললে বাসায় আসার সময় বক্সে করে বাড়ির রান্না করা খাবার নিয়ে আসতাম। আগুন বিরক্তির নিঃশ্বাস ত্যাগ করে কপাল কুঁচকে বলল, পুরো কথা না শুনেই কেন কথা বলো? আমি হোটেল থেকে খাবার অর্ডার করে দিয়েছি, তোমাকে আর রাতে কষ্ট করে রান্না করতে হবে না। কিভাবে অর্ডার করলি? তুই তো বাইরের খাবার খেতে পারিস না। অনলাইনে। একেবারেই খেতে পারি না এমনটা নয়, জাস্ট বাইরের খাবার পছন্দ করি না। একদিনে কিছু হবে না, আমি ম্যানেজ করে নেব। এমন সময় ডোরবেল বেজে উঠল। আগুন বলল, হয়তো ডেলিভারি ম্যান এসেছে, যাও খাবারগুলো নিয়ে এসো। মিনা দরজা খুলে দেখেন গায়ে লাল টি শার্ট, মাথায় লাল টুপি পরা একজন ছেলে হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি সালাম দিয়ে হাতে খাবারের ব্যাগটি মিনার হাতে ধরিয়ে দেয়। মিনা খাবার নিয়ে দরজা আটকাতে চাইলে ছেলেটি বাধা দেয়। মিনা ভ্রু কুঁচকে তাকায়, গম্ভীর কণ্ঠে বললেন, দাঁড়িয়ে আছো কেন? কি চাই? ম্যাম, আমার টাকা না দিয়েই দরজা আটকে দিচ্ছেন? আগুন টাকা দেয়নি? জি না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মিনা আগুনকে কথাটা জানান। আগুন মানিব্যাগ থেকে টাকা বের করে দেয়। মিনা গিয়ে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দরজা লাগিয়ে দেন। খাবারগুলো গরমই আছে, তাই আর গরম করেননি। তিনজনই খেতে বসে পড়েছে। আগুন আসতেই খাওয়া শুরু করেছেন। খাবার শেষ করে মিনা চলে যান রান্নাঘরে। একটু প্লেটগুলো ধুতে হবে। মোম শাশুড়ির সাথে যেতে নিতেই আগুন পেছন থেকে মোমের হাত টেনে ধরল। রান্নাঘরের দিকে একবার তাকিয়ে একটু নিচু হয়ে ফিস ফিস করে বলল, হাত ধুয়ে সোজা রুমে আসবে, মনে থাকে যেন। কথার নড়চড় হলে খবর আছে। নীরব ধমকিতে মোম শুকনো ঢোক গিল। মুখটা কাচুমাচু করে মাথা নেড়ে সম্মতি জানালো। প্লেট ধুয়ে থালা বাসন রাখার রেকের মধ্যে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছেন মিনা। শাড়ির আঁচলে হাত মুছে রুমে চলে আসতেই দেখেন মোম তার পেছনে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে জিজ্ঞেস করলেন, এইটো হাতে দাঁড়িয়ে আছো কেন? জি, হাত ধুবো। ধও, আমি আসছি, ঘুম পাচ্ছে খুব। মিনা চলে গেলেন নিজের রুমে। মোম হাত ধুয়ে ডাইনিং টেবিলে এসে হাফ গ্লাস পানি খেলো। হঠাৎ করে গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। গুটি গুটি পায়ে রুমে গেল সে। আগুন ওয়ার্ড্রোবে তাদের কাপড়গুলো গুছিয়ে রাখছে। মোম গিয়ে বলল, আপনি কেন করতে গেলেন? আমাকে বললে আমি করে দিতাম। কাপড়গুলো তো ভাঁজ করাই ছিল, আমি শুধু গুছিয়ে রাখছি। বাকিগুলো তুমি গুছিয়ে রাখো, যেগুলো পরবে সেগুলো ওয়ারড্রোবে রাখো, আর বাকিগুলো কাপড় রাখার আলমারিতে আমার কাপড় সহ তুলে রাখো। মোম লাকেজ থেকে একে একে সব কাপড় বের করে সুন্দর করে গুছিয়ে রাখলো। আগুন ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো। মোম গিয়ে আগুনের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। আগুন ভ্রু কুঁচকে চেয়ে মোমের এক হাত টেনে একদম কাছে নিয়ে আসে, একদম আগুনের শরীর ঘেঁষে বসিয়ে দিয়েছে। মোম চোখ খিচে বন্ধ করে নিল। মোমের নিঃশ্বাস দ্রুত গতিতে হচ্ছে। আগুন নিজের মুখটা মোমের মুখের কাছাকাছি নিয়ে নিরেট স্বরে বলল, তুমি কি আমাকে ভয় পাও? নয়তো আমার সাথে এত দূরত্ব কেন তৈরি করছো? তুমি কি জানো সম্পর্কের মধ্যে বিচ্ছেদের আরেক নাম দূরত্ব? মোম কিছু বলছে না, সে এখনো চোখ বন্ধ করে আছে। আগুন শীতল কণ্ঠে বলল, চোখ খোলো মোম, তাকাও আমার দিকে, স্বাভাবিক হও আমার সাথে। চুপ থেকে আমাকে রাগিয়ে দিও না, কথা বলো। মোম চোখ খুলল, তবে আগুনের দিকে না তাকিয়ে নজর রাখলো বিছানার উপর। মোম চুপ করে আছে, কোনো জবাব দিল না। এবার আগুন ধমকে বলল, সমস্যা কি? কথা বলছো না কেন? আমি কি বলেছি কথা কানে যায়নি? মোম তার ডাগর ডাগর চোখ তুলে আগুনের দিকে কিঞ্চিত তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিল। আগুন একটা আঙুল দিয়ে মোমের থুতনিতে হালকাভাবে স্পর্শ করে মুখটা উপরে তুলল। আগুনের স্পর্শে মোম মৃদু কেঁপে উঠল। সেদিন না বলেছিলাম আমার সামনে এইভাবে মাথা নিচু করে থাকবে না?
মোম চোখ বুজে পুনরায় মাথাটা নিচু করে নিল। আগুন হাত সরিয়ে দেয়, শান্ত কণ্ঠে বলল, আমার সাথে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো মোম। একটা সম্পর্ক এগিয়ে নিতে হলে কারোর একার প্রচেষ্টায় হয় না, দুজনকেই পুরোপুরিভাবে এফোর্ট দিতে হয়। তুমি আমার তুলনায় খুবই ছোট, বাচ্চা একটা মেয়ে। আমি যতটুকু জানি শহুরে মেয়েদের তুলনায় গ্রামের মেয়েরা অনেক বেশি ম্যাচিওর হয়। আমি কি বলছি, কি বলার চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছ। মোম এবার চোখ খুলে সরাসরি তাকায় আগুনের দিকে। আর চোখে কোনো রাগ বা গাম্ভীর্যতা নেই। আজ মানুষটার চোখে ভিন্ন কিছু দেখতে পাচ্ছে ও। চোখে মুখে ফুটে রয়েছে একরাশ মুগ্ধতা, আর সেই মুগ্ধতার সবটা জুড়েই আছে শুধু মোম। বন্ধ ঘরে দুজন কপত কপতি একে অন্যের প্রতি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে, চোখের পলক পড়ছে না কারোরই। রুমটিতে বিরাজ করছে গুমোট আবহাওয়া, সেই সাথে আগুনের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে কিশোরী কন্যাটির মুখের ওপর। আগুন ঠোঁট বাঁকায়, নজর ফিরিয়ে নেয়, দৃষ্টি রাখে সাদা রঙের টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। ঠোঁট দুটো গোল করে ভারী নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, এভাবে তাকিও না মোম, কিছু একটা করে ফেলবো, তখন আবার আমাকে দোষ দিতে পারবে না। আগুনের কঠিন ভাষা বুঝতে অক্ষম মোম অবুঝের মতো প্রশ্ন করল, কি করার কথা বলছেন আপনি? মারবেন নাকি? আগুন ভ্রুকুচকে তাকায়, স্নিগ্ধ মুখটাতে বাঁচা ছাপ। মোমের ঠোঁটের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তেমন কিছু না, সঠিক সময় আসলে একদিন ঠিক বুঝতে পারবে। পরপর মুখভঙ্গি বদলে নিজের সেই গাম্ভীর্য ভাব ফুটিয়ে অবাকের সহিত জিজ্ঞেস করল, তোমাকে মারার কথা কেন বলবো? তোমার কেন মনে হলো আমি তোমাকে মারবো? মোম চঞ্চল কণ্ঠে জবাব দিল, আমাদের গ্রামে দেখেছি, স্বামীর কথা না শুনলে তারা বউদের মারে। আমার বান্ধবী রাহি, ওরও তো বিয়ে হয়েছে। আমাদের বিয়ের 1 মাস আগে তার বিয়ে হয়েছিল। রাহির স্বামী সামান্য খুঁত পেলেই ওকে মারে। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল। মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, না, কিন্তু আমার আপনাকে ভয় করে। আমাকে ভয় পাও কেন? আমি কি কোনো দৈত্য যে তোমাকে মেরে ফেলবো, নাকি কোনো জন্তু যে তোমাকে খেয়ে ফেলবো? কোনটা? মোমের অস্বস্তি লাগছে, কি বলবে, কি বলা উচিত বুঝতে পারছে না। মোম নিজেও জানে না কেন সেই লোকটাকে ভয় পায়, কোনো কারণ ছাড়াই ভীষণ ভয় পায় ও। মোমের নীরবতা দেখে আগুন প্রসঙ্গ পাল্টায়, খিটখিটে মেজাজ নিয়ে বলল, আচ্ছা, বলতে হবে না, তবে তোমাকে আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমার সাথে সময় কাটিয়ে নিজের মধ্যকার জড়তা কাটাতে হবে, কথা বলতে হবে। কথা বললে নিজেকে আমার সাথে স্বাভাবিক করতে পারবে। মোম চুপ করে আছে। আগুন একটা হাত মোমের হাতের উপর রাখতেই মোম হাত সরিয়ে নেয়। আগুন অবাক হলো না, এটা স্বাভাবিক। বাচ্চা মেয়ে হয়তো দ্বিধা কাজ করছে। মোম থেকে কিছুটা দূরে বালিশে হেলান দিয়ে বসলো। মোমের মুখশ্রী অবলোকন করল গভীরভাবে। এভাবে চলতে থাকলে ওদের সম্পর্ক কোনোদিনই ঠিক হবে না। এখন তো চেষ্টা করছে মোমকে নিজের সাথে খাপ খাওয়াতে। মোমের আচরণ ব্যবহার স্বাভাবিক না হলেও একা সম্পর্ক বজায় রাখার, সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেও কোনো লাভ হবে না। মোম অত্যন্ত মোলায়েম কণ্ঠে জবাব দিল, জি, আমি চেষ্টা করব। এইটুকুতেই আগুন ভরসা পেল। অদর করে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। নিজেকে স্বাভাবিক করে বলল, অনেকদিন তো হলো, পড়াশোনার কি খবর বলো? পড়ার ইচ্ছে নেই? হ্যাঁ, আছে তো। ওকে, আমি তাহলে কালকে আশেপাশের স্কুলের হেডমাস্টারদের সাথে কথা বলে দেখব তোমাকে ভর্তি করানো যায় কি না। ভর্তি তো করানো যাবেই আশা করি, তবে ট্রান্সফার করানোটাই মেইন। মোম চকিতে তাকালো, ছটফট কণ্ঠে বলে উঠল, কোনো দরকার নেই, আমি আমাদের বাড়ির স্কুলেই পড়াশোনা করব। আপনি তো ওই দিন বলেছিলেন আমাকে বাড়িতেই পড়তে দিবেন। আগুন ভ্রুকুচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, পিচ্ছি মানুষ একটু বেশিই বুঝে। আমি বলেছিলাম, ইভেন এখনো বলছি, তুমি তোমাদের গ্রামের বাড়িতে গিয়েই পরীক্ষা দেবে, কিন্তু পড়াশোনা তো কন্টিনিউ করতে হবে। এখান থেকে কি তুমি প্রতিদিন তোমার গ্রামের বাড়ির স্কুলে যেতে পারবে? যাওয়া আজও সম্ভব? মোম দুদিকে মাথা নাড়ালো। আগুন পুনরায় বলল, সেই জন্যই তো বলছি, এখানে থেকে রেগুলার পড়াটা মেনটেন করবে, বাড়িতে থেকে কতটুকু পড়া কমপ্লিট করতে পারবে। আমি না হয় রাতের পড়া না বুঝলে, না পারলে বলে দিতে পারবো, তবে ভালো গাইডেন্স স্কুলের সহচার্যে থাকলে অনেকটা এগিয়ে থাকবে।
এসএসসি পরীক্ষা আসতে এখনও অনেক মাস বাকি। স্কুলে ভর্তি করিয়ে দিলেই ভালো হবে। তাছাড়া আমি কলেজে চলে গেলে সারাদিন বাসায় তোমাকে একা থাকতে হবে। পারবে একা থাকতে? মম কিছুক্ষণ চুপ থেকে গোমরা মুখে বলল, একা থাকতে কিছুটা অসুবিধা তো হবেই। এতদিন গেলে আসতে ঠিক হয়ে যাবে। তবে আমি তো এই শহরে নতুন, তেমন কাউকে চিনি না, মানুষ কেমন হবে সেটাও জানি না। ভীষণ ভয় করছে আমার। আগুন বিরক্ত হলো, কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে দাঁতের দাঁত চেপে বলল, তুমি ভয় পাও না কিসে, আগে সেটা বলো। একটু জোরে শব্দ পেলেই ভয় পাও, বজ্রধ্বনির আওয়াজ শুনলে ভয় পাও, আমার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাও, আমাকে দেখলেও ভয় পাও। ইনফ্যাক্ট আমি তোমার কাছাকাছি আসলেও ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দাও। সব কিছুতেই এত ভয় কেন পাও? মম বলার মতো কিছু খুঁজে পেল না। ছোটবেলা থেকেই মম সামান্য কিছু হলেই ভয় পেয়ে যায়। আগুন এভাবে ভয় পাও বারবার বলায় মমের লজ্জা লাগছে। ওকে নিশ্চয়ই ভিতর ডিম ভাবছে, না ভাবার কিছু নেই, ও ভাবার সুযোগ করে দিয়েছে বলেই তো ভাবছে। আগুন রাশভারী কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবে কিন্তু? জি। আগুন হালকা গলা খাকারি দিয়ে বলল, শুনেছি গ্রামের মেয়েরা হাই স্কুলে গেলেই নিজেদেরকে বড় ভাবতে শুরু করে, অনেকটা ফ্যান্টাসিতে ভুগে, অল্পতেই পেকে যায়। যদিও সবাই এক না। আচ্ছা, তুমি কি স্কুলে থাকতে কখনো কারোর সাথে রিলেশনে জড়িয়েছ? কারোর সাথে প্রেম করেছিলে? তুমি ভয় পেও না, করলেও আমি কিছু মনে করব না। এই বয়সে এমন একটু আধটু ভুল হয়। সরল মনে আমার সাথে সবটা শেয়ার করতে পারো। নিজের বউয়ের মুখে তার লাভ স্টোরি শুনতে মন্দ লাগবে না। আগুনের কথায় মম হকচকিয়ে যায়। অক্ষি যুগল বড় বড় করে তাকায়, মুখভঙ্গিতে ফুটে ওঠে অবাকের চিহ্ন। এই লোক এসব কি বলছে, কিভাবে বা বলছে, কেনই বা বলছে? মম চোখ মুখ কুঁচকে দৃঢ় কণ্ঠে বলল, এসব কিছুতে আমি কখনো জড়াইনি। আর না ওইসব প্রেম ভালোবাসা সম্পর্কে আমার পূর্বে কোনো ধারণা আছে। আমি এসব পছন্দ করতাম না, সবসময় নিজেকে এসব বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করেছি আমি। মমের কথায় আগুন মনে মনে তৃপ্তিময় কিঞ্চিত হাসত। মম যদি ওদের বিয়ের আগে কারোর সাথে রিলেশন করত, এতে আগুন মমকে কিছু না বললেও হয়তো এক্ষুনি বাসরটা সেরে ফেলত। মম বাধা দিলেও শুনত না। কেন শুনবে? যে মেয়ে বিয়ের আগে প্রেম করতে পারে সে নিশ্চিত এতটা অবুঝ নয়, একজন প্রাপ্তবয়স্কের মতোই আচরণ করবে। শুধু শুধু বিয়ে করা বউকে অবুঝ ভোলাভালা ভেবে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়ার কোনো মানেই হয় না। আগুন নিজের ব্যক্তিগত জিনিস নিয়ে প্রচণ্ড সিরিয়াস, সেখানে বউ তো সবচেয়ে ব্যক্তিগত। আগুন নিজের মুখে গাম্ভীর্য ভাব ফুটিয়ে বলে উঠল, তাহলে আমি তোমার জীবনের প্রথম পুরুষ হব, সেই সাথে প্রথম অনুভূতি, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। বিষয়টা দারুণ না? আরেকটা বিষয় হলো, আমি ছ্যাঁকা খাওয়া থেকে বেঁচে গেলাম। নয়তো জীবনে প্রেম না করা এই আমি শেষে কিনা রিলেশনে জড়ানো একজন বউ পেতাম। ভাবতেই কেমন ছ্যাঁকা ছ্যাঁকা ফিলিংস হচ্ছে। আগুনের কথায় মম কিঞ্চিত লজ্জা পেল, তবে আগুনের শেষের কথাগুলো শুনে ফিক করে হেসে ফেলে। আগুন মুগ্ধ চোখে চেয়ে দেখে সেই হাসি। এসো ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। রাতের বেলা এখন আবার কোথায় যাবেন? আগুন ফিচেল হাসে। মম ওর প্রতি নির্দ্বিধায় অধিকার খাটিয়ে কথা বলায় বেশ ভালো লাগলো। শান্ত কণ্ঠে বলল, তেমন কোথাও না, জাস্ট বেলকনিতে কিছুটা সময় কাটাবো। তুমি আসবে সাথে? না, বারান্দায় আলো নেই, অন্ধকারে ভয় পাই। আমি সাথে থাকলেও? মম মাথা নাড়ে, অর্থাৎ আগুন থাকলে সে ভয় পায় না। তাহলে আসো। না থাক, আপনিই যান। আচ্ছা। আগুন মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। মম বিছানায় শুয়ে আগুনের বলা তখনকার কথাগুলো ভাবতে লাগলো। মা, জলদি বাসায় এসো। আইমান ড্রেনে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, ডান পায়ের গোড়ালি ফুলে গিয়েছে। আমি দেখতে চাইলে আমাকে দেখতে দিচ্ছে না, উল্টো চিৎকার চেঁচামেচি করে রুম থেকে বের করে দিচ্ছে। ফোনের ওপাশ থেকে ময়ূরীর কথা শুনে আঁতকে ওঠেন মিনা। চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করেন, সে কি, ব্যথা পেল কিভাবে? কখন পেয়েছে ব্যথা? সকালে নাকি ওর প্রাইভেট আছে। আমি সেলিনা আপাকে বলে নাস্তা রেডি করে দিলাম। নাস্তা খেয়ে বাড়ি থেকে সুস্থ সবল বেরিয়েছিল। কয়েক ঘন্টা পর ফিরে আসে, জিজ্ঞেস করে বললাম ড্রেনে পড়ে নাকি ব্যথা পেয়েছে। তোর আব্বুকে বল ডক্টর ডেকে আনতে। তোমার ছেলে দরজা খুলছে না।
তোমাকে জানাতে নিষেধ করেছিল, আমি তবুও জানিয়ে দিলাম। আমি এক্ষুনি আসছি। কল কেটে দ্রুত ছুটলেন আগুনের রুমের দিকে। দরজা বন্ধ। তিনি জোরে জোরে দরজায় করাঘাত করছেন। আগুন ব্যালকনিতে এক্সারসাইজ করছে। আগুনের গায়ে সেন্টু গেঞ্জি আর ট্রাউজার, গা থেকে নোনতা ঘাম চুয়ে চুয়ে পড়ছে। দরজায় নখ পেতে তোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছে দরজার নিকট এগিয়ে যায়। মুখ গভীর ঘুমে আচ্ছন্ন। দরজা খুলে দিতেই মিনা ছটফট কণ্ঠে বললেন, আমাকে এখন ও বাড়িতে ফিরতে হবে। আইমান অসুস্থ। আগুন ভ্রু কুচকে তাকায় রাজবাড়ি কণ্ঠে বলল, ওর আবার এত সকাল সকাল কি হয়েছে? হঠাৎ অসুস্থ হলো কিভাবে? কিভাবে হলো সেটা তো বাড়িতে গেলেই বুঝতে পারবো নাকি? আচ্ছা তুমি তৈরি হও, আমি গাড়ি ডেকে আনছি। আগুন একটা ট্যাক্সি ভাড়া করে মিনার জন্য অপেক্ষা করছে। মিনা তৈরি হয়ে এসে একবার ঘুমন্ত মোমের দিকে দেখল। আগুনকে উদ্দেশ্য করে বলল, ভেবেছিলাম আরও কিছুদিন থাকবো, সেটা আর হলো কই। এই আইমানটাকে নিয়ে আর পারি না। ছেলেটা যে কখন কি করে বসে, আমার আর এসব সহ্য হচ্ছে না। মেয়েটার প্রতি খেয়াল রাখিস বাবা, যত্ন নিস ওর। ছোট মানুষ, বহু ত্রুটি হবেই। তুই হঠাৎ মেয়েটার উপর রেগে যাস না। ঘুমোচ্ছে তাই মেয়েটাকে বলেও যেতে পারছি না। ঘুম থেকে উঠলে আমাকে না দেখলে অভিমান করবে হয়তো। আমারও তো কোনো উপায় নেই। ছেলেটা ব্যথা পেয়েছে, বাড়িতে যাওয়াটাও জরুরি। আমি চেষ্টা করব এখানে আবার আসার। না আসতে পারলেও সেলিনাকে পাঠাবো। মা তুমি এত টেনশন করো না তো, আমি সবটা ম্যানেজ করে নিব। মোমের বেশি অসুবিধা হলে বাসায় না হয় একজন কাজের লোক রেখে দিব। তুমি অযথা চিন্তা করে শরীর খারাপ করো না। আসছি বাবা, ভালো থাকিস। মোমকে ব্যাপারটা বুঝিয়ে বলিস। এখন চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আগুন মিনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ফ্ল্যাটে ফিরে আসে। মেন দরজা আটকে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে। পকেট থেকে ফোনটা বের করে আয়মানকে কল করলো। আয়মান বিছানায় বাম কাত হয়ে শুয়ে আছে। বড় ভাইয়ের কল দেখতে পেয়ে দ্রুত কল রিসিভ করে। আগুন গম্ভীর কণ্ঠে ধমকে বলল, বাকি টেনশন দিতে তোর ভালো লাগে? বেয়াক্তুব, এত সকালে কোথায় গিয়েছিলি? আয়মান শোয়া থেকে উঠে বসে। কোলের মধ্যে বালিশ রেখে সেটাতে থুতনি ঠেকিয়ে হতাশ কণ্ঠে বলল, কাজ ছিল, সেজন্য গিয়েছিলাম। আমি কি জানতাম নাকি সাডেনলি অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে? বাট ব্রো, আমি তো মাকে কিছু বলিনি। জানলো কিভাবে? নিশ্চয়ই ময়ূরে বলেছে। ওকে আমি বই বই করে নিষেধ করেছিলাম মাকে না জানাতে, তবুও বলে দিয়েছে। আমার পেছনে না লাগলে ওর কি হয়েছে? আয়মান আমতা আমতা করে বলল, ওই আনমনে হাঁটতে গিয়ে ভুল করে পিছলে পড়ে মোড়ে ছোট্ট ট্রেনে পড়ে গিয়ে হাতে পায়ে অল্প ব্যথা পেয়েছে। আগুন ফ্রুকুসকে সন্দিহান কণ্ঠে বলল, আমার কেন মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা বলছিস? সত্যি করে বল কি হয়েছে। পরে যদি আমি জানতে পারি তুই আমাকে মিথ্যা বলেছিস, বুঝতে তো পারছিস তোর কি হাল করব। দমে গেল আয়মান। শুকনো ঢোক গেল। কাচুমাচু হয়ে মুখটা কালো করে উত্তর দিল, কি আর বলবো দুঃখের কথা। মাইশা বলেছে দেখা করবে। এত সকালে ফোন করে ভাবলাম হয়তো সিরিয়াস কোনো ব্যাপার, সেজন্য দেখা করতে গিয়েছিলাম। আসার সময় কলেজের অনুষ্ঠানে তোলা কিছু ছবি ছিল, সেগুলো নিয়ে আসতে বলেছিল। বাড়ি থেকে বের হবার পর কলোনির মোড়ে ওই যে গোলটে কাকুর বাড়িটা আছে না, সেখানে আসতে একটা ছবি হাত ফসকে পড়ে গিয়েছিল। বাতাসে উড়ে ছবিটাও গোলটে কাকুর বাড়ির সামনে পড়ল। সেখানে তার বউ দাঁড়িয়েছিল। আমি ওনাদের বাড়ি, ওনার বউ, গোলটে কাকুকে খেয়াল করিনি। আমার কাছে ছবিটা নেওয়ার জরুরি ছিল। গোলটে কাকুর বউয়ের পায়ের কাছে গিয়ে ছবিটা পড়েছে। আমি গিয়ে ভদ্রভাবে বললাম, ভাবি কাপড়টা উঠান, ছবি তুলব। ব্যাস, বাকিটা ইতিহাস। ইতিহাসটা শুনতে যাচ্ছি। তারপর কি হলো? আঘাত পেলি কি করে? তোকে মেরেছে? আয়মান কাঁধ উঁচিয়ে বাঁকা হেসে ভাব নিয়ে বলল, আমাকে মারবে? এত সাহসী মহল্লায় কারো আছে? গোলটে কাকু আমার কথা শুনে টি শার্টের গলা ধরে শাসিয়ে বললেন, ফাসিল ছেলে, আমার বউকে কাপড় উঠাতে বলিস? তোর ভাইকে বিচার দিব। আমি ওনার থেকে কালার ছাড়িয়ে বিষয়টা বুঝিয়ে বললাম। উনিও মেনে নিয়েছেন। না জেনে গলার ধরায় শালাকে ইচ্ছে মতো কয়েক ঘা দিতে ঘা দিতে ইচ্ছে করছিল। নেহা তো ওনার মেয়ের সাথে লাইন মারি, সেজন্যই তো ছেড়ে দিয়েছে। কি বললি? আয়মান চমকে যায়। কি বলতে কি বলে ফেলেছে। মেকি হেসে বলল, বলছিলাম ছবিটি নিয়ে আসার সময় পাগলা কুকুর তাড়া করেছিল।
দৌড়ে সেখান থেকে চলে আসার সময় ড্রেনে পড়ে পায়ে হাতে কিছুটা চোট পেয়েছে। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছে, রাখছি এখন। ফোন কেটে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো আয়মান, বিড়বিড় করে বলল, এই পাগলা কুকুর যে সে কুকুর না ব্রো, এটা হলো বদ হারামি পাগলা গুলটে কাকু। ছবি নিয়ে ওনার মেয়ে কেমন আছে সেটা জিজ্ঞেস করতে লুঙ্গি কালচার দিয়ে কাঠের লাকড়ি নিয়ে দৌড়ে এসেছিল মারার জন্য। শালা আমাকে একটু সময় দে, শোধ আসলে শালা একটু সময় দে, শোধে আসলে সব শোধ করে দিব। আয়মানকে মারতে আসা? আমাকে তো চেনো না চান্দু, এখন থেকে হারে হারে টের পাবে আয়মানকে চিনিস। আগুন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। মিনা সকালের নাস্তা তৈরি করে রেখে গিয়েছিলেন। নাস্তা খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে মোমকে ঘুম থেকে তুলে মিনার চলে যাওয়ার কথাটা জানায়। মোম কিঞ্চিত মন খারাপ করলেও আয়মানের অ্যাক্সিডেন্টের কথা শুনে আর রাগ করল না। আগুন দুপুরে রান্না করতে নিষেধ করে গিয়েছে, বলেছে আজকে সে দুপুরের দিকে বাসায় চলে আসবে আর আসার সময় খাবার নিয়ে আসবে। যতদিন না কাজের লোকের ব্যবস্থা করা যাচ্ছে ততদিন বাইরের খাবার খাবে। মোম আগুনের কথা শুনতে নারাজ। ও বলেছে ও রান্না করবে। মোম জানে আগুন বাইরের খাবার খেতে পারে না। তাছাড়া মোম রান্না করতে পারে, বেশি একটা না পারলেও যতটুকু পারে নিত্যদিনের কাজ চালিয়ে নেওয়া যায়। সকালে তেমন কাঁচা বাজার পাওয়া যায় না, তবুও যা পায় একজন লোককে ফোন করে আগুন বেশ কিছু কাঁচা বাজার আনিয়ে নিয়েছে। মিনা একা হাতে সেগুলো গুছিয়ে রেখেছেন। মাছ মাংস কেটে পলিথিনের মধ্যে ছোট ছোট পুটলি করে ফ্রিজে রেখে দিয়েছেন। শাক সবজিগুলো ভালো করে ধুয়ে হাজির মধ্যে রেখে দিয়েছেন। এতে শাক সবজিতে থাকা পানিগুলো আরামসে ঝরে যাবে। মোমের একা একা ভালো লাগছে না, মন খারাপ করে বারান্দায় কিছুক্ষণ বসে রইল। রুমে এসে সকালের নাস্তাটা খেয়ে নিল। রান্নাঘরে প্লেট রেখে পুরো বাসাটা একবার খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে দেখল। ঝাড়ু এনে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিল। রুমগুলো বালতি দিয়ে পানি এনে কাপড় ভিজিয়ে মুছে নিল। আগুনের রুমে এসে বিছানার চাদর উঠিয়ে পুনরায় ঠিকঠাক করে বিছালো। না, এই কাজের পরও সময় মনে হচ্ছে যাচ্ছেই না। আগুন বাসায় তার একটা ফোন রেখে গিয়েছে, বলেছে কোনো দরকার হলে ফোন করতে। মোমকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে চালাতে হয়। মোম ফোন নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসে। ইউটিউবে ঢুকে কার্টুন দেখতে থাকে। মোম কিছুক্ষণ পর পর হাই তুলছে। কার্টুন অফ করে ফোনটা একপাশে রেখে সোফায় গা এলিয়ে দিল। অল্প সময়ের মধ্যেই মোম ঘুমিয়ে পড়েছে। আগুন এক মনে গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ সময় আগুন নিজেই ড্রাইভ করে, মাঝে মাঝে কোনো প্রয়োজন হলে বাড়ির ড্রাইভারকে ডাকে। আজকেও ভেবেছিল বাড়িতে ফোন করে ড্রাইভারকে বাড়ির গাড়ি নিয়ে এসে মাকে নিয়ে যেতে বলবে, তবে ড্রাইভারের আসতে আসতে সময় লাগবে। কলেজে আসতে দেরি হবে বলে আগুন নিজেও মিনাকে ড্রপ করে দিতে পারেনি, সেজন্য ট্যাক্সি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে। রাস্তার মাঝপথে আসতেই একজন বৃদ্ধ আগুনের গাড়ির সামনে এসে পড়ল। আগুন সঠিক সময় ব্রেক হ্যান্ডেল না করলে হয়তো এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সিটবেল্ট খুলে গাড়ি থেকে নেমে বৃদ্ধর কাছে আসে। লোকটা একটা লাঠি ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগুন তাকে থামিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল,